হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এসএন পোল্ট্রি ফার্মে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আর আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন আর একটা ভিডিও নিয়ে। যে ভিডিওটা মুরগির বাচ্চা ফার্মে নেওয়ার আগে যে কাজগুলো আমাদের করা প্রয়োজন, যে কাজগুলো করলে মুরগি ফার্মে ভাইরাস লাগার সম্ভাবনা কম থাকে, মুরগির বাচ্চাগুলোকে গ্রোথেও সাহায্য করে। আর হ্যাঁ, এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে, এই ভিডিওগুলো তোমাদের যদি পছন্দ হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল বাটনটা সবার আগে প্রেস করে দিন। মুরগি সম্পর্কে আরও নতুন নতুন তথ্য, নতুন নতুন ভিডিও আপনার নিজের ফোনে সবার আগে পৌঁছাবে। ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে সুন্দর একটা বাড়ি তৈরি করতে গেলে তার নিচের যে ভিতটা সেটা প্রথমে আমাদের মজবুত করতে হয়, তারপরে কিন্তু দোতলা, তিনতলা, চারতলা আমাদের বিল্ডিং তৈরি করা প্রয়োজন। সেক্ষেত্রেও একটা ফার্মে বাচ্চা নেওয়ার আগে যে কিছু ফর্মালিটিস কাজ আছে সেগুলো যদি আমরা মেনটেন্স করতে পারি, তাহলে ফার্মের ভাইরাসের আসার সংখ্যা কম থাকে, মুরগির গ্রোথের দিকেও সাহায্য করে এবং আরও রোগ টোগ থেকে মুরগিকে বাঁচায়। তো প্রথমে আমাদের যে মুরগি চলে যাওয়ার পরে আমরা কিন্তু প্রথমে লিটারগুলো একটু দূরে ফেলে দিই। সেই ফেলে দেওয়ার পর থেকে কিন্তু আমাদের কাজগুলো কিন্তু স্টার্ট হয়। তো লিটারগুলো ফেলে দেওয়ার পরে আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে, এই যে ঘরে লিটারের গুঁড়োগুলো পড়ে থাকে যে মাটিতে, সেই গুঁড়োগুলো আমাদের প্রথমে কিন্তু ঝাড় দিয়ে ফেলে দিতে হবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং নেটের চারিকোলে দেখতে হবে যে ঝুলটুল আছে কিনা, এবং বাঁশের আড়াই টাড়াই ঝুলটুল যদি থাকে সেগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। এবং এইগুলো করার পরে আমাদেরকে কিন্তু বিষ স্প্রে করতে হবে। অনেকে বিষ স্প্রে করো, অনেকে আবার করো না, কিন্তু বিষটা স্প্রে করলে কি হয় যে বিভিন্ন রকম কালো পোকা থাকে এবং কেন্ন থাকে এবং কুচো কুচো বিভিন্ন রকম আমরা প্রচুর পোকা দেখতে পাই ফার্মের মধ্যে, কিন্তু অনেকে নাম টাম জানি না, কিন্তু সেই পোকাগুলো দেখা যায়। কিন্তু এই বিষ তেল যদি স্প্রে করা হয়, আমাদের কালো পোকা কিন্তু একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ফার্মেগুলোই। তো এই কালো পোকা কিন্তু শর্ট করে মারা যাবে। কিন্তু এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে কোন বিষটা স্প্রে করলে, তবু তোমাদের সাইডে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই বিষটা তোমরা স্প্রে করতে পারো 16 লিটারের ঢপে যে জল ধরে সেটা 100 গ্রাম এই বিষটা তোমরা স্প্রে করে দিয়ে দিতে পারো। এবং এই বিষটা স্প্রে করে 2 থেকে 3 দিন কিন্তু ফার্মে আর কোনো কাজ করা যাবে না, ফার্মটাকে রেস্ট দিতে হবে। রেস্ট দেওয়ার পরে আমাদের কিন্তু চুন করতে হবে, মানে চুন দিতে হবে। তো এই চুনটা আমরা কি পরিমাণে দেব, মোটামুটি 1000 ফার্মে, 1000 যে ফার্মে মুরগি ধরে সেই ফার্মে মিনিমাম 20 থেকে 25 কিলো মিনিমাম চুন দেওয়া প্রয়োজন। যদি আরও বেশি দেওয়া হয় কোনো ক্ষতি হবে না। সেই চুনটা কিন্তু আমাদের দিয়ে ফার্মটাকে চুন করে নিতে হবে। অনেকে কিন্তু তোমরা চুনের সাথে কিন্তু কেরোসিন তেল দাও, আবার অনেকে ব্লিচিং পাউডার দাও। সেক্ষেত্রে আমি বলবো, যদি ফার্মে আগে থাকতে বিষ তোমরা স্প্রে করে দাও, সেক্ষেত্রে কিন্তু কেরোসিন তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কেরোসিন তেলে পোকাগুলো মারতে সাহায্য করে, কিন্তু তার আগেই তুমি বিষ তেল দিয়ে পোকাগুলো কিন্তু মেরে নিয়েছো। আর ব্লিচিং পাউডার তোমরা দিলেও কোনো অসুবিধে নেই, না দিলেও কোনো অসুবিধে নেই, কারণ ব্লিচিং পাউডারও যেরকম জীবাণুনাশক, সেমনি সেক্ষেত্রেও চুনও কিন্তু জীবাণুনাশক। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্লিচিং পাউডার না দিলেও ক্ষতি নেই, তোমরা যদি দিয়েও থাকো তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো এমনভাবে চুনটা দেওয়ার পরে পরের দিনকে আমাদের কিন্তু ফার্মের চারি সাইডে চটগুলো ফেলে নিতে হবে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমার পেছনে যে ফার্মের গায়ে চটগুলো ফেলানো রয়েছে, এই চটগুলো সম্পূর্ণটা ফেলে নিয়ে আমাদের কিন্তু ফরমালিন স্প্রে করতে হবে। ফরমালিন মিন্স, এই ফরমালিনটার কাজ হচ্ছে জীবাণুনাশক। তো এই জীবাণুনাশক ফার্মে যদি কোনো জীবাণু থেকে থাকে বা জীবাণু ভাইরাসের কোনো আনাগোনা থাকে, সেইটাকে ধ্বংস করতে সাহায্য করে। তো এই যে ফরমালিনের একটা কিন্তু বিশ্রী গ্যাস আছে, বা অনেকে হাঁচি হয়, অনেকে শ্বাসকষ্টের মতন সমস্যাও বোঝা যায়, কিন্তু শ্বাসকষ্ট হয় না, কিন্তু একটু বোঝা যায়, কিন্তু হাঁচি আর কাশি হতে পারে এই ফরমালিনটা ব্যবহার করার জন্য। এর যে গ্যাস সেটা ফার্মের মধ্যেই একটু ঘোরাঘুরি করে, এবং ওই জন্য আমাদের কিন্তু চটটা ফেলে দিতে হয়, যার কারণে এই যে কোনো জীবাণু থাকলে সেটা ধ্বংস করতে সাহায্য করে। এইটা কিন্তু স্প্রে করার মোটামুটি 1 থেকে 2 দিন কিন্তু আবার ফার্মটাকে রেস্ট দিতে হবে। রেস্ট দেওয়ার পরে কিন্তু আমাদের বোর্ডিং করা শুরু করে দিতে হবে। এই বোর্ডিংটা কেমনভাবে করতে হবে, এখন কিন্তু বর্ষাকাল রয়েছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, আবার যখন তখন রোদও বেরোচ্ছে। তার জন্য আমাদেরকে কিন্তু চারকোনা কোনো বোর্ডিং করা চলবে না। আমাদের কিন্তু গোল গোল আকৃতির যে বোর্ডিংগুলো আছে সেই বোর্ডিংগুলো কিন্তু করতে হবে। মিনিমাম
300 একটা বোর্ডিংয়ে যদি 300 বাচ্চা দেওয়া যায় সব থেকে ভালো হয়। তো একটা বোর্ডিংয়ে 300 বাচ্চা দেওয়া যায়, এরকমভাবে হিসাব করে নিতে হবে যে কতগুলো বোর্ডিং তৈরি করা প্রয়োজন, আপনার ফার্মে কত বাচ্চা ধরে সেই অনুপাতে একটা বোর্ডিং তৈরি করতে হবে, একটা দুটো তিনটে যে করা প্রয়োজন। এই বোর্ডিংগুলো তৈরি করার পরে আমাদের কিন্তু বোর্ডিংয়ের ভেতরে এখন কিন্তু কাঠের গুঁড়ো দেওয়া যাবে না। কিন্তু কাঠের গুঁড়ো অনেকে ফার্মার দেয়, কিন্তু দিলে একটা সমস্যা দেখা দিতে পারে। বাচ্চা এই কাঠের গুঁড়ো দেওয়ার সময় পেপার যখন আমরা তুলে ফেলে দিই, সেই তোলার পরে দেখা যায় যে বাচ্চাই কাঠের গুঁড়োটা মাখছে এবং ডানা দিয়ে সেগুলো সারা গায়ে মাখছে। এর ফলে যে আরও ক্ষুদ্র ক্ষুদ্র ধুলো টাইপের যে গুঁড়োগুলো সেগুলো ওড়ে এবং ওড়ার পরে নাকে যায়। নাকে যাওয়ার পরে কিন্তু একটা ঠান্ডা হাঁচির মুরগির সৃষ্টি হয়, সেই জন্য মুরগির মর্টালিটি হতে পারে। এবং এই কারণে কিন্তু আমাদের কাঠের গুঁড়ো কিন্তু দেওয়া চলবে না। কাঠের চকলা অথবা চিটে, ধানের যে চিটে আছে সেটাও কিন্তু ব্যবহার করা যায়। তো আমি কিন্তু চিটে ব্যবহার করিনি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি ব্যবহার করেছি আর কেমনভাবে বোর্ডিংটা করেছি। তো বন্ধুরা দেখো, এই যে দুটো বোর্ডিং করেছি, দুটোই কিন্তু গোল বোর্ডিং করেছি। আর এর উপরে এক ধরনের কাঠের চকলা দিয়েছি, এই যে কাঠের চকলাগুলো আনা রয়েছে। তো এই কাঠের চকলাগুলো অ্যাকচুয়ালি যেখানে ফার্নিচার তৈরি হয় সেই ফার্নিচারের দোকান থেকে নিয়ে আসা, মানে কাঠের চাচার সময়, মেশিন দিয়ে চাচার সময় যে চকলাগুলো বের হয় সেইগুলো। আবার অনেকে কাঠ মিলেও এগুলো পাওয়া যায়, যেখানে কোদালের বা নিরিনের বিভিন্ন রকম হাতল তৈরি হয়, সেখানেও এই চকলাগুলো কিন্তু পাওয়া যায়। তোমরা এই চকলা আনা দিয়ে চিটেও দিতে পারো। আর এই চকলাগুলো দিলে একটা সুবিধা হয় কি, যে চিটেই কিন্তু জল খুব একটা টানতে পারে না। যদি কোনো রসালো ভাব থাকে বা জল টানার কোনো ব্যাপার থাকে, এই চকলাগুলো দিলে কিন্তু মুরগির যে স্যাঁতসেঁতে ভাব সেটা কিন্তু থাকে না। আর একটু হালকা রোদ পড়লেই এটা কিন্তু আবার শুকিয়ে যায়, যদিও হালকা হালকা নরম যদি ভাব থাকে। আর আজকে রাত্রে কিংবা কালকে সকালে হয়তো বাচ্চা দেবে, সেই জন্য আমি কিন্তু বোর্ডারও সেট করে দিয়েছি। অনেকে হয়তো ভাবতে পারো যে এখন তো ভালোই গরম রয়েছে, বোর্ডার দিচ্ছি কেন। তো এখন হচ্ছে বর্ষাকালের ওয়েদার, কিন্তু হয়তো দিনের বেলায় একটু রোদ পড়ছে, সন্ধ্যেবেলার থেকে বৃষ্টি আরম্ভ হলো, সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু একটা হিটের প্রয়োজন হবে। কারণ যে তাপমাত্রায় মুরগির বাচ্চাগুলো হ্যাচারে ছিল, সেই তাপমাত্রা কিন্তু মিনিমাম 1 থেকে 2 দিন ওদের প্রয়োজন দেওয়া। তো সেই ক্ষেত্রে যদি ওয়েদারটা একটু নরম হয়ে যায়, সেই জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে, যাতে সঙ্গে সঙ্গে হিটটা অন্তত দেওয়া যায়। তোমরাও কিন্তু এরকমভাবে বোর্ডারগুলো সেট করে রাখবে, অন্তত যদি ব্যবহার নাও করো একটা তাড়াতাড়ির সময় এগুলো কিন্তু আগের থেকে সেট করে রাখলে সমস্যা হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক ও শেয়ার করবে, তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করেও জানাতে পারো। আজ থেকে কিন্তু হেল্পলাইন নাম্বার চালু করছি, এই ভিডিওটার স্ক্রিনে দেয়া থাকবে নাম্বার। তোমরা সপ্তাহে 2 দিন, বুধবার এবং রবিবার সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত এই নাম্বারটা খোলা থাকবে। তোমরা মুরগির যে কোনো সমস্যা নিয়ে তোমরা ফোনও করতে পারো এবং এই চ্যানেলে যে কোনো ভিডিওতে তোমরা কমেন্টও করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।